ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি পেরেন্টস ডেতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। মেঘ ডাকছে ডাকুক, তবু আমার কাছেই থাকুক, ভালো থাকবো, সুখে থাকবো, এই বাসনা রাখুক। এমন একজনকে আমরা সবসময় সঙ্গে রাখতে চাই, যিনি আমাদের সঙ্গে থাকলে চারপাশটায় সমস্ত শ্রী, আর পাশে না থাকলে সব বিশ্রী। যাকে নিয়ে আমাদের সমস্ত লেখা, যা কিছু পড়া তাকে নিয়েই। আর আমরা যখন লিখি তখন লিখি কবিতা, তখন লিখি গদ্য, কিন্তু শেষমেশ আমি পাশে পেতে চাই যাকে, যার জন্য আসলে এত বাচালতা, তিনি হলেন শ্রীলেখা। সুন্দরী অভিনেত্রী শ্রীলেখা আর তার বাবা আজকে আমাদের সঙ্গে ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি পেরেন্টস ডে উদযাপনে আসছে। শ্রীলেখা, অনেকদিন পর দেখা। অনেকদিন বাদে, অনেকদিন একসাথে কাজ করা হয়। কাজ তো করা হয় না, কিন্তু আমরা অনেক আগে একটা টেলিফোন করেছিলাম। অনেকদিন আগে করেছিলাম, সুন্দর ছিল সেটা। এসব দিন মনে করে মন খারাপ করতে চাই না, এই কারণে যে আমি একটু আগে একটা কথা বলছিলাম যে তুমি সঙ্গে থাকলে চারপাশে শ্রী, না থাকলেই বিশ্রী। এই শুনে অনেকে রাগ করবেন, বলবেন সে কি, আমরা যারা পাশে আছি এটা কি কথা হলো। কিন্তু আমি এই কথাটা বলছি যে রাগ করলে বইই গেল, আর রাগ করলে তাদের স্বাস্থ্যের লক্ষণ। এখন কথা হচ্ছে যে তুমি এই যে এসছো এখানে, এবং এখন তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি ভালো আছো, সুখে আছো, সুন্দর আছো, কিন্তু এই মুহূর্তে একটু গোলমালে আছো ভীষণ। তুমি আমার হাতটা ছুঁয়ে দেখো। আবার হাত ধরতে বলছো? একটু কষ্ট করে নামতেই হবে, অত দূর থেকে পাওয়া যাবে না। আহা, কোথায় ঠান্ডা? উষ্ণতা না, একটু উষ্ণতার জন্য নেই এখানে। হাত ছেড়ো না, এই উষ্ণতা তো চেয়েছি। চলো সব গিফটগুলো দিয়ে দাও। না, সেটা করা যাবে না, হাত মেলালেই চলবে না। হাতের জন্য কিছু কারবার আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। তুমি তো খেলার নিয়মটা জানো, এখানে আমরা যে খেলাটা খেলি সেটাতে দেখছি। হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো, তোমাকে ভীষণ ভালো লাগছে। ফরম্যাটটা ভীষণ ইউনিক, এবং আমার মনে হয় অনেক দর্শকের ভালো লাগবে, ভালো লাগছেও। আমার কাজিন, আমার পিস্তুত দিদি এসছে, ওর ছেলে এসছে। আচ্ছা আচ্ছা, নমস্কার। তো ও ভীষণ ভাবে, ও একটা এপিসোডে মিস করে। এই সুযোগে আমি একটা কথা বলবো। নিশ্চয়ই, একটা কেন, একাধিক বলুন। আপনার এই প্রীতি জিনটার মতো গালে টোল পড়া হাসলে এটা কি বরাবরের? প্রীতি জিনটা জিও বরাবর মানে কিনা জানি না, আমি যেটা আমরা অনেক সময় ঠাট্টা করে বলে থাকি যে আপনি আমার মানে কি বলবো বয়োজ্যেষ্ঠ, আপনাকে বলতে বাধা নেই। অনেকেই এটা জিজ্ঞেস করেন, তাই নিয়ে রসিকতাও করেন। এটা তো আমি নিজে ঘটিয়ে তুলতে পারবো না, এটা বরাবরই। কিন্তু কোনো পুরুষ মানুষের কাছ থেকে বোধহয় প্রথম শুনলে তুমি। প্রায় সেই রকম মহিলারা এরম বললে বলি যে টোল তো পড়ে, কিন্তু টোল চাইলে বা টোল দেখতে চাইলে টোল ট্যাক্সও লাগে। যাই হোক, সেটা অন্য কথা। খুব ভালো লাগে আপনাকে এই টোলটা পড়লে। বেশ, বেশি করে টোল পড়ুক, আশীর্বাদ করুন। যাই হোক, সেটা হচ্ছে যে আমরা যে খেলাটা এখানে খেলি, বাবা মায়ের জন্য খেলি। তুমি বাবাকে সঙ্গে নিয়ে এসেছো। আমার মা খুবই অসুস্থ। মা রিসেন্টলি আবার পড়ে গিয়ে বোন ফ্র্যাকচার হয়েছে। বাবা এখন মানে, মা এলে খুবই ভালো লাগতো, দুজনকে নিয়ে যদি খেলতে পারতাম, কিন্তু মা এখন মানে বিছানায়, এখন আগামী 6 সপ্তাহ বিছানায়। তো সেই খেলাটার একটা সহজ নিয়ম আছে, আমরা 4টে ইচ্ছে পূরণ ঘটিয়ে থাকি। ফার্স্ট লেভেলে একটা ইচ্ছে পূরণ ঘটায়, তার জন্য আমরা 3টে প্রশ্ন করে থাকি। তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই প্রথম ইচ্ছে পূরণ। আচ্ছা। দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য আবার 3টে প্রশ্ন করি, সেকেন্ড লেভেল। তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই দ্বিতীয় ইচ্ছে পূরণ। কিন্তু তৃতীয় ইচ্ছে পূরণের জন্য 3টে প্রশ্ন থাকে এবং 3টেরই ঠিক উত্তর দিতে হয়। এবং চতুর্থ ইচ্ছে পূরণের জন্য 3টে প্রশ্ন, 3টেরই ঠিক উত্তর দিতে হয়। এক্ষেত্রে তুমি 2বার একটা হেল্প পেতে পারো তোমার বাবার কাছ থেকে। জানতে চাই প্রথমে ইচ্ছেগুলো। মাকে দেখতে গেছিলাম, মা হসপিটালাইজ ছিলেন যখন। তো মার একটা ছোট ফোন রয়েছে, SMS করে না, জাস্ট ফোন রিসিভ করে, ফোন করে এরকম। তো মা ওই ছোট্ট ফোনে আমার মেয়ের ছবির উপর হাত বোলাচ্ছে। তো ওটা দেখে আমার মনে হচ্ছিল যে মাকে শিগগিরই আমার একটা বড় মানে
ডিসপ্লে বড় আর কি, একটা ফোন ক্যামেরা দিতে হবে যেটাতে মা আমার মেয়ের ছবি তুলে ভালোভাবে দেখতে পায়। তো সেটা একটা মায়ের জন্য প্রথম মার আমার জন্য একটা ভালো ফোন যাতে ক্যামেরা ক্যামেরা আছে, আছে। সুন্দর ডিসপ্লে আছে। দ্বিতীয় হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ, ফরিদপুর। তো আমার একটা ইচ্ছা যে আমাদের দেশের বাড়িতে বাবাকে নিয়ে যাব, বাংলাদেশে ফরিদপুরে, ফরিদপুর। এটা দ্বিতীয় ইচ্ছে। তৃতীয় ইচ্ছে হচ্ছে আমার হেলথ ইন্স্যুরেন্স মায়ের জন্য যদি সম্ভব হয়। মায়ের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স। চতুর্থ ইচ্ছে, বাবার সাথে আমার সম্পর্কটা একটু অদ্ভুত, বুঝলে? মানে বাবার সাথে একটা লাভ হেট রিলেশনশিপ, মানে ভীষণ বাবাকে ভালোবাসি, বাবাও আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু আমাদের সাংঘাতিক মতবিরোধ হয়। এবং যেটা আমি অপছন্দ করি, মানে দুজনেই খুব গোয়ার, জেদি, সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ বাপ কা করি, একদম বাপকা বেটি। তো সেইটায় বাবার হচ্ছে কোথাও খেতে যাওয়ার যদি কিছু থাকে, বাবা সেই পড়ে রয়েছে অ্যাম্বার আর চাংওয়া। অন্য কোথাও যদি বাবাকে কিছু খাওয়ানোর হয়, তোরা কেন এত পয়সা খরচ করে এইসব খাস, অ্যাম্বারে চল, চাংওয়ায় চল। ঠিকই তো বল। সেইটা একটা তো বাবার জন্য আমার একটা ইচ্ছা, সবাই মিলে অনেকে মিলে আমরা রিলেটিভস একটা গেট টুগেদার অন্য একটা জায়গা ঘটানো যায় না, অ্যাম্বারে, বাহ, সবাই মিলে, আরো অনেকে মিলে, হ্যাঁ, মানে বাহ, সুন্দর ইচ্ছে। হ্যাঁ, মানে একটা পরিবারের মতো অনেকে মিলে সবাই। রাইট। সেটা হচ্ছে তোমার চতুর্থ ইচ্ছে। আমাদের ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা একবার তোমার কাছে দেখে নিই। Please welcome Kaju. আমাদের এই কৌশিকদা এত 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 নোংরা যে সেদিনকে বাথরুমে ঢুকতেই কল, মগ, শাওয়ার, টাওয়েল, বেসিন, আয়না একসাথে বলে উঠলো, আরে কাকা এতদিন পর এদিকে কি মনে করে? এটা তো মিরাক্কেল, আমরা জানি তুমি অনেকদিন এর সঙ্গে যুক্ত। হ্যাঁ, অনেকগুলো সিজন করেছি। মিরাকেল শেষ হয়ে যাওয়া বলে মনে হয় যে ওটাই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া টাইপ একটা দুঃখ হয় আর কি। ভারী সুন্দর বললে যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, মানে পর হয়ে গেলাম। একদম একদম। এই যে তুমি এতক্ষণ দেখলে মিরাক্কেলের যে অংশটা, তার মধ্যে একটা গোলমেলে ব্যাপার ছিল, ধরেও ফেললে গন্ডগোলটাকে। অনিকেত কাজু নয়। প্রশ্ন করার সুযোগই দিচ্ছ না, তার আগেই উত্তর বলছো। প্রশ্নটা তা না। এই রে, आगे से चक्कर चलाएंगे हम सारे संगी हो जाएंगे सोने ना देंगे सारी रात हम गुड मॉर्निंग करके ही जाएंगे। প্রশ্নটা হচ্ছে এর মধ্যে একটা গোলমাল ছিল, গোলমালটা কোথাও দেখা মাত্রই তুমি নোটিস করেছো। প্রশ্নটা হচ্ছে সেটা কি? ওই যে প্লিজ ওয়েলকাম কাজু বললো করে অনিকেত ঢুকলো, এরম ভুল হয়? এটা তো হ্যাপি প্যারেন্টস ডে ট্রিক। ঠিক তো? একদম। অন্য কোনো নয় না তো? না, এটাও কিন্তু ট্রিক হতে সাসপেন্স পারে। মিউজিক বাজলেও কিছু হবে না। এসব অনেক দেখা আছে দাদা, এসব কিন্তু ওইভাবেই তোমাকে প্যাঁচে ফেলবো। ফেলো না, দেখি না, ভাল লাগছে বেশ। ভালো লাগছে তো? এবার চ্যালেঞ্জ নিতে জানি। ঘটি ভার্সেস বাঙাল চলছে। ইয়েস, চলো। প্রথমে এমন একটা ভাব দেখাবো কিছুই হয়নি, আসেন আসেন বসেন বসেন খান খান, তারপরে বললাম বাড়ি যান। ঘটিরা বলে বাড়ি যান, খাওয়ায় না, বলছি তো তাই। বাঙালরা খাওয়ায়। কারণ ঘটিরা মনে করে বাঙালরা যে খাবে ছড়াবে তো, নষ্ট করবে তো জায়গাটা। কোথায়? ঘটিরা মনে করে, ভুল মনে করে। ভুল মনে করতে পারে, তুমি মনে করতে পারো, কিন্তু ঘটি তো পরিচ্ছন্ন একটা ব্যাপার না। বাঙাল, বাঙাল, বাংলার সাথে বাঙাল। বাংলার সঙ্গে যোগ আছে বলছো। এই অনিকেত নামটা বলছো যে ছিল, আসলে সে জায়গায় কাজু বলে ডাকা হলো। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। Please welcome Kaju. ব্যান্ডেজ সালাম মির্দা নমস্কার জাজেস কপাল কার? আমার আচ্ছা। ভাবতে পারবেন না সেদিন বাবাকে বললাম বাবা বাবা একটা কুকুর পুষবে বা কেন তুই কি বাইরে যাওয়ার প্ল্যান করছিস আমাদের এবারে চ্যাম্পিয়ন। অথচ তোমার পক্ষে এটা ভুল করা সম্ভব ছিল না, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। এবার দ্বিতীয় যে প্রশ্নটা আসবে সেটা অত সহজ হবে না, তোমার বুঝতে চেনা চৌহদ্দির মধ্যে নাও হতে পারে,
প্রস্তুত থাকো, আমরা দেখে নিই আমাদের ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে। দেখা সম্পূর্ণ? হ্যাঁ, কিন্তু জানি না, প্রশ্নটাই তো জানো না। মানে জায়গাটা আইডেন্টিফাই করতে হবে। কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? একটা লেক, মাঝখানে একটা কোনো স্ট্রাকচার, একটা এখানে একটা কাপল দাঁড়িয়ে, একটা গাছ। এটা একটা পিকচার ফ্রেম, মানে একটা ছবি আঁকা। এটাই দেখা যাচ্ছে। একটা ফ্রেমের মধ্যে একটা ছবি দেখা যাচ্ছে, দেওয়ালে একটা ফ্রেম টাঙানো, ছবি দেখা যাচ্ছে। আর কিছুই দেখা যাচ্ছে না? এইখানে একজন শুয়ে রয়েছে, এরকম একটা স্ট্রাকচার। বাঁদিকের ফ্রেমে হতে পারে পাথর, পাথর এমনভাবে স্ট্রাকচারটা একজন পাশ ফিরে শুয়ে থাকার যেই স্ট্রাকচারটা মনে হচ্ছে। আর কিছু আমি বুঝতে পারছি না, আর কি দেখা যাচ্ছে? ছবির মধ্যে আর কিছু লুকিয়ে নেই তো? যদি মনে হয় পারবে না তাহলে বাবার সাহায্য নিতে পারো। ফার্স্টেই সাহায্য নেব? বেশ। মেয়ে কেমন আছে? ধরো, আমি এখন মেয়ের কথা ভাবতে পারছি না। একটা মানে এই যে গাছের পাতাগুলো পড়ে রয়েছে, সেইটা রিলেটেড কিছু কি? মানে গাছটা ড্রাইড আপ হয়ে গেছে। এটা এটা যদি তুমি ভুল উত্তর দাও তাহলেও একটা প্রশ্ন আছে। অতএব ভয় পাবার কিছু নেই, তুমি দেখো, শান্তভাবে দেখো, খোঁজো, দেখতে থাকো। দেখার উপরেই নির্ভর করছে। এটা ছবি। গাছটা, মেয়ে ভালো আছে তো? মাইয়ার নাম লেখা কোথাও, ঐশী লেখা কোথাও, এরকম কিছু কোনো মেয়ের নাম কি? ঐশী। ঐশী। ঐশী যদি দেখে তাহলে ভাববে যে মা বললে এখন মেয়ে থাক, আমি এখন উত্তর দিচ্ছি। লেখা স্বার্থপর হয়েও না। না, আমি এখন এটা খুব ইজি হতে পারে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। আমরা এবার ফাইনাল উত্তরটা নেব। একটা ব্রিজ, সেখানে একটা স্ট্রাকচার যেটা বোঝা যাচ্ছে না। আর এইখানে একটু রকি জায়গাটা, একটা কাপল দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে, পুরুষ নারী দাঁড়িয়ে রয়েছে। আর কত গাছটার গ্রিন কিছু লিভস পড়ে রয়েছে। আর এখানে একটা পাথরও হতে পারে, বা একটা ক্যারেক্টার। বেশ, অনেকগুলোই বলেছো তুমি। হ্যাঁ, আমরা দেখে নিই তুমি যা বলেছো সেটা ঠিক না অন্য কিছু এই ছবির মধ্যে লুকিয়ে ছিল যেটা তুমি দেখতে পেলে না। দেখা যাক। খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে। ইস, এবার ইচ্ছে হয়ে এটা ছিলি মনের এত মাঝে। প্রকট লাগছে। এই যে একটা তুমি বাচ্চা, একটা গাছটা বেবি। যদি ভালো করে দেখতে তাহলে পায়ের ইস, দিকে তোমার আগে নজর যেত, তারপরে তুমি মাথায় ফেরত আসতে। এইটা এক ধরনের বিশেষ আর্ট, যেটাকে আমরা বলি ছবির মধ্যে লুকিয়ে থাকা ছবি। মানুষের মধ্যে যেমন অজস্র এটা ছবি, এখন এত এভিডেন্ট লাগছে, আমি ওইভাবে দেখিনি। ভিজুয়াল ইলিউশন বলি আমরা। ভিজুয়াল ইলিউশন। তুমি পারলে না, তাই তোমার উত্তরটা ভুল হয়ে গেল। তোমার মার ভেতরে তুমি ঠিক এইভাবেই লুকিয়েছিলে। তারপর তুমি বড় হলে, মানুষ হলে, সাবালক হলে, তারপর তোমার ভেতরে তোমার মেয়ে ঠিক এইরকম ভাবেই লুকিয়ে রইল। তারপর সেও বড় হচ্ছে এখন। এখন বড় হয়ে গেছে, সে মায়ের থেকেও বড় হয়ে গেছে। তাই এত বড় হয়ে গেছে? কি করছে এখনো? এখন 4 হবে ওর। আর ও আমাকে হ্যান্ডেল করে খুব ভালো। আর আমাদের দুজনের মধ্যে একটা খুব সুন্দর ও একটা তোমাকে বোঝে equation, এখন? ভীষণভাবে বোঝে। মানে আই হ্যাভ গন থ্রু আ লট অফ আপহিভেলস ইন মাই লাইফ। কিন্তু আমার একটা ভয় ছিল যে ও বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে ট্যাকল করবে, বাট শি ইজ হ্যান্ডেলড সুপারবলি। আমরা খেলছি শ্রীলেখার সঙ্গে, শ্রীলেখার বাবার সঙ্গে, আপনাদের সঙ্গে নিয়ে আবার শ্রীলেখার কাছে ফিরে এলাম। জানো হয়তো আমি একা থাকি মেয়েকে নিয়ে এখন। সুতরাং আমার মেয়ে আমার মন খারাপ, আমার আনন্দ, আমার সবটাই ও বোঝে।
এবং কোথায় কখন মাকে একটু স্পেস দিতে হবে সেটাও সে বয়সে বুঝতে পেরে গেছে, এবং ও খুব সর্টেড। তুমি যে সময়টার কথা বলছো সেই সময়টা তুমি তোমার নিজের কথাগুলো কার সঙ্গে শেয়ার করতে, মা বা বাবার মধ্যে? পারতে? বাবার সাথে বাবার সাথে? কিছুটা না, খুব একটা মার সঙ্গে? পেরে উঠিনি, না মার সাথেও পেরে উঠিনি, কারণ তাদের কাছে না যে কোনো আমার সম্পর্ক ভেঙে যাওয়া, তারা কিন্তু আমার এক্স হাজব্যান্ডকেও ভীষণ ছেলের মতোই ভালোবাসেন। বাবা একটু পরে ইমোশনাল হয়ে যেতে পারে, তো ইমোশনাল হওয়াটা খুব খারাপ বিষয় না, আমরা বলি অনেক মানে সময় এরকম করে। কিন্তু ভীষণ নিয়ে তাদের কাছে একটা মনে হয় যে সম্পর্কটা যদি আবার জোড়া লাগানো যায়, যদি আবার সবকিছু ঠিকঠাক করানো যায় বাচ্চার ক্ষেত্রে, মানে আমি এটা খুব অনেক বাবা মাদের এই প্ল্যাটফর্মটা যেহেতু পেয়েছি, আমি একটু দু একটা কথা বলি। নিশ্চয়ই বলো, আমরা তো সেটা হচ্ছে সম্পর্ক একরকম থাকে না সবসময় মানুষের। তো যদি সেই সম্পর্কটা খারাপের দিকে যায়, যদি সন্তান থাকে, অধিকাংশ ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারে বা উচ্চবিত্ত পরিবারেও দেখা যায় যে তারা বাচ্চার জন্যে সেপারেটেড হয় না, বাচ্চার কথা ভেবে, সেটা আমার মনে হয় ঠিক নয়। আমি কাউন্সিলিং করিয়েছি, আমি আমার কাউন্সিলিং করেছি, আমার মেয়ের কাউন্সিলিং করেছি। আমার একটা অন্য দিক খুলে গেছিল যে একটা বাচ্চা কিন্তু সাইকোলজিক্যালি মায়ের সাথে বেশি ক্লোজ। মা যদি নিজে ভালো না থাকে, সে বাচ্চাকে ভালো রাখতে পারে না। এবং মা যদি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হন, সে যদি সেই ক্ষমতাটা তার থাকে, তাহলে আমার মনে হয় একটা সম্পর্ক খারাপ থেকে সবাই তো একবারে ওরকম ডিসিশন নেয় না কিছুর, এরকম একটা সিদ্ধান্ত জীবনে। তো তার থেকে আমার মনে হয় একা থেকে হ্যাপি পিসফুল একটা লাইফ আমার সন্তানকে দিতে পারছি। তার বেড়ে ওঠাটার তো আমারও সেটার দায় রয়েছে। তাকে আমি একটা ওরকম পরিবেশে না বড় করে তাকে একটা সুস্থ পরিবেশ দিই, যেখানে সে বাবা মা দুজনকে আলাদাভাবে ভালোভাবে পাবে এবং ভালোভাবে দেখবে, হ্যাপি দেখবে বা পিসফুল দেখবে। একটা কম বয়সে ওর পক্ষে বোঝা সম্ভব? হয়তো আমি ওর সাথে কথা বলেছি, ওর বাবা ওর সাথে কথা বলেছে। ওর ফার্স্ট রিয়াকশন ছিল, আমরা খাটের মধ্যে দুজনে দুপাশ থেকে যখন ওকে কথাগুলো ওর মতো করে বোঝানো হচ্ছিল, ও প্রথমে হাততালি দিয়ে খুব হাসলো, which was very weird। মানে একটা বাচ্চাকে যখন এটা বলা হচ্ছে, তার একটা কান্না, একটা দুঃখ, রাগ, অভিমান যে অন্যের ক্ষেত্রে এটা হচ্ছে না, আমি কেন, এটা খুব স্বাভাবিক। তারপরে বললো আমাকে তাড়াতাড়ি ড্রাইভিংটা শিখে নিতে হবে, যাতে আমি ইচ্ছে করেই এই বাড়ি ও বাড়ি করতে পারি। তো আমাদের একটাই ছিল যে আমরা বন্ধু, আমার এক্স হাজব্যান্ডের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এবং হি ইজ এ ভেরি নাইস পার্সন, ভেরি গুড পার্সন। ওর মতো ভালো বন্ধু পাওয়া খুব ডিফিকাল্ট। তো আমরা বাচ্চার জন্য যেটা করণীয় আমরা সেটা করি। শিলাদিত্য, হ্যাঁ শিলাদিত্য। তো বাচ্চা গেটস দ্য বেস্ট অফ বোথ দ্য প্যারেন্টস। আমার থেকে বেস্টটা পাচ্ছে, ও বাবার থেকেও বেস্টটা পাচ্ছে। উই আর সিঙ্গুলারলি ভেরি গুড প্যারেন্টস। এই যে আপনার মেয়ে খুব একটা অন্যরকম জীবন যাপনের স্বপ্ন আমাদের দেখিয়ে দিচ্ছে এবং সে ওই পথে হাঁটছে, তো কিন্তু আপনি যখন শুনছেন পাশে বসে বা এতদিন ওর সঙ্গে থেকেছেন, তো আপনি কিভাবে দেখেন ঘটনাটাকে? এই যে প্রোগ্রামটা বহু লোক দেখবে, যারা এই ঘটনাটা জানতেন না, আমার মেয়ে তাদেরও জানিয়ে দিয়েছে। আমার ছেলে মেয়ে সব বাবা মার কাছেই তার ছেলে মেয়ে ভীষণ প্রিয়, এবং স্পেশালি আমার একটি ছেলে একটি মেয়ে, দুজনেই আমাদের এত ভালোবাসে, এত আমাদের সম্বন্ধে ওরা কেয়ার নেয়, যে আমি মনে হয় যে আমি বোধহয় পৃথিবীর সবচেয়ে সুখী লোক। ওর যখন বিয়ে দেবো ঠিক করেছিলাম, তো মনে মনে চিন্তা করতাম যে ওর বর কীরকম দেখতে হবে, বাহ, কীরকম দেখতে হবে, রাস্তাঘাটেও দেখতাম চোখে পড়ে কিনা। হঠাৎ একদিন ও এলো 4-5টি ছেলে মেয়ে নিয়ে, কটি ছেলে কটি মেয়ে মনে নেই, কিন্তু 5-6 জন ছেলে মেয়ে নিয়ে এলো। এবং সবচেয়ে মজার হচ্ছে, ওর মা বোধহয় সেই সময় ছিলেন না, ও একটু দেরি করে এসেছিল। আমি ওর জন্য বসেছিলাম, খাওয়া দাওয়া করব। এখন ও এত বেশি বন্ধু বান্ধব দিয়ে মশগুল ছিল যে ওরা সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া করে, বাবা আমরা খেয়ে নিয়েছি, তুমি খেয়েছো তো? আমি তখন বললাম যে না, আমি তোদের জন্য ওয়েট করছিলাম, আমার খাবারটাও তোরা খেয়ে নিলি। আমার খাবারটা হয়নি,
কিন্তু আমি ভীষণ আনন্দ পেলাম একটি ছেলেকে দেখে, যেই ছেলেটিকে আমি মনে মনে ভেবেছিলাম এরকম চেহারার এরকম একটি ছেলে আমি শ্রীলেখার জন্য চাই। সেই ছেলেটি আজকে আমার বাড়িতে শ্রীলেখা নিয়ে এসছে, কয়েকজন ছেলে কয়েকটা মেয়ের মধ্যে ওই ছেলেটি বিশেষ করে আমি অবজার্ভ করতে শুরু করলাম শ্রীলেখার সাথে ওর কতটা সম্পর্ক। আমি দূর থেকে একটা ইশারা দেখলাম, আমারও তো একদিন বয়স ছিল, ইশারা, হাসি, চাউনি আমারও ছিল, বিশেষ বিশেষ মুহূর্ত নিশ্চয়ই ছিল। শ্রীলেখার ওর একটা মানে চাহনি এবং একটা ইঙ্গিতে আমি বুঝেছিলাম আমি পেয়ে গেছি। তার কিছুদিন পরেই শ্রীলেখার জন্মদিন। ব্যাস হয়ে গেল। আচ্ছা, আমি টিস্যু পেপার চাই। নিমন্ত্রণের লিস্ট তৈরি হচ্ছে, অনেকের মধ্যে আমি ওই ছেলেটির নাম ঢুকিয়েছিলাম। শ্রীলেখা যখন লিস্টটা দেখলো এবং ওই ছেলেটির নাম দেখলো, ও যে সেদিন কি খুশি হয়েছিল সেটা আমি বর্ণনা করে বোঝাতে পারবো না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওদের জন্য আবার মিল হয়। আপনি শান্ত থাকুন, আমরা সকলে চাই ওদের মিল হোক, কিন্তু ওদের যন্ত্রণা দিতে চাই না। ওদের জীবন যাপন তো আমরা করব না, ওরাই করবে। কিন্তু আপনি তো ওর বাবা, আপনি যেভাবে চান আমার চাওয়াতে দূরত্ব থাকবে, কিন্তু তবু আজকে আমি নিজে যেহেতু বাবা, আপনার এই আহত হওয়া, কষ্ট পাওয়া, একই সঙ্গে আনন্দ পাওয়া, এটাকে আমি প্রণাম জানাচ্ছি। ইমোশনাল আমি একটু না, আমরা বেশি। সবাই ইমোশনাল। আর এটা এত টাচি ব্যাপার, নিশ্চয়ই সব বাবা মাই চায় তার সন্তানরা সুখী জীবন যাপন করুক। নিশ্চয়ই চায়, সবাই চায়। আপনি জানেন না, প্রসঙ্গত আজকে বলে ফেলছি, আমার ছেলে গুরগাঁও থাকতো, একটা ভালো কোম্পানিতে ভালো পোস্টে কাজ করে, ইঞ্জিনিয়ার। আমাদের নিচে আমি যখন দোতলায় উঠেছিলাম তখন আমার বেডরুমটা একটা পার্লার করেছিলাম, বলেছিলাম আমার মিসেসকে তুমি এটা দেখবে। আর গ্যারেজ যেটা করেছিলাম সেটাকে একটা টেলারিং শপ বানিয়েছিলাম, লেডিস টেলারিং শপ। 34 বছর পর আমার ছেলে যখন বেশ কয়েক বছর থাকার পর আবার ব্যাক করলো, তখন দেখলাম ওর গাড়ি রাখতে খুব অসুবিধা হচ্ছে। আমি বললাম আমি দোকান ভেঙে দিচ্ছি, তুই এখানে গ্যারেজ কর। বাবা দোকান ভেঙে দেবে তুমি? আমার তো জীবনে অনেক কিছু পাওয়া হয়ে গেছে, বাদবাকিটা যেটুকুনো আছে চালিয়ে যাব, তারপর পড়ে গেলে তোরা দেখবি। দোকান ভেঙে দিলাম, 34 বছরের দোকান। সবাই বলছে তুলাল্লাহ আপনি দোকানটা ভেঙে দিলেন, দোকান চালাচ্ছেন না? আমার ছেলের গ্যারেজ হবে। পার্লারটা ভেঙে দিলাম, একটা ড্রয়িং রুম হবে, ওর বন্ধু বান্ধব আসবে, একসাথে বসে গল্প টল্প করবে। কারণ আমি চাই আমার ছেলে মেয়েরা সুখে থাকুক। আমার জীবনে তো অনেক কিছু পেয়ে গেছি, অনেক কিছু পেয়েছি, প্লাস আমার ছেলে মেয়ের মধ্যে দুটো রত্ন আছে, তো আমার ভয়টা কিসের? সেই তো, তাই তো, আমরা তো সব দিয়ে দিতে চাই, আমরা তো সব গুঁড়িয়ে দিতে চাই। আর আপনার মতো একজন বন্ধু পেলাম। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বন্ধু হতে চাই আপনার। থ্যাংক ইউ। আমরা সবাই বন্ধু হতে চাই। থ্যাংক ইউ। রবীন্দ্রনাথ বলেছেন, লোকের কথা নিসনে কানে, ঘুরিস নে তুই হাজার টানে, যেন রে তোর হৃদয়ে জানে, হৃদয়ে তোর আছেন রাজা, একতারাতে একটি যে তার, আপন মনে সেইটি বাজা। বাবা, তোমার একতারা তুমি আপন মনে বাজাও, তাতে সুর হোক, তোমার মেয়ে তাতে নাচুক,
তোমার কাছ থেকে চলে যাওয়া মানুষরা অনেক দূরে বসে সেই বাজনা শুনতে পান এবং বুঝতে পারুন বাজনার কোনো ঝগড়া হয় না, বাজনা আসলে কোথাও মেলায়। আমাদের যে দূরত্ব সেটা আসলে বাইরের। এবারে আমাদের আর একটা প্রশ্ন অপেক্ষা করে আছে, সেটা কিন্তু স্ক্রিনে আনবো না। তার আগে একটুখানি হ্যাঁ, তার আগে একটু সাজগোজ লাগবে। আচ্ছা, বলেছে মেকআপ ম্যান চলে গেছেন না? না, আছে। আমিও তো কেঁদেছি, কি আশ্চর্য। এই প্রশ্নের উত্তরটা তোমাকে দিতেই হবে, কেননা একটা তুমি পেরেছো, একটা পারা যায়নি, আর একটা অপেক্ষায় আছে। সেটা আমরা এখানে দেখছি না, আমরা সামনে দেখছি। ভালো করে দেখো, শোনো, তারপরে আমি একটা প্রশ্ন করব। তুমি কাটাহারা ঘাত দাও গো যারে, কাটারা ঘাত দাও গো যারে, কাটাহারা ঘাত দাও গো যারে, ফুলের ঘাত আর সয় না। তোমা দিল কি দয়া হয় না, তোমা দিল কি দয়া হয় না। এ খেলা ঘর ভাঙবে তবে কেহনই বা ঘর বাঁধলে, এ খেলা ঘর ভাঙবে তবে কেহনই বা ঘর বাঁধলে। সবাইকে কাঁদালে যত নিজেও তত কাঁদলে, সবাইকে কাঁদালে যত নিজেও তত কাঁদলে। তুমি কাটাহারা ঘাত দাও গো যারে, কাটাহারা ঘাত দাও গো যারে, ফুলের আঘাত আর সয় না। খোদা দিল কি দয়া হয় না, এ খেলা ঘর ভাঙবে। মোহাম্মদের নাম নিতে নিতে দাম জানো মোর যায় রে, আমার দাম জানো মোর যায় রে। মোহাম্মদের নাম নিতে নিতে দাম জানো মোর যায় রে, আমার দাম জানো মোর যায় রে। সেই কারণে বন্ধুকে মোর, সেই কারণে বন্ধুকে মোর কবরে শোয়ায় রে, আমার দাম জানো মোর যায় রে। যার মনের বলে লাগে গো আগুন, মনের বলে লাগে গো আগুন, মনের বলে লাগে গো আগুন, ফাগুন হাওয়া তার সয় না। তোমা দিল কি দয়া হয় না, তোমা দিল কি দয়া হয় না। এ খেলা ঘর ভাঙবে তবে কেহনই বা ঘর বাঁধলে, সবাইকে কাঁদালে যত নিজেও তত কাঁদলে। তুমি কাটাহারা ঘাত দাও গো যারে, কাটাহারা ঘাত দাও গো যারে, কাটাহারা ঘাত দাও গো যারে, ফুলের আঘাত আর সয় না। তোমা দিল কি দয়া হয় না, খোদা দিল কি দয়া হয় না, তোমা দিল কি দয়া হয় না, তোমা দিল কি দয়া হয় না। এক্সিলেন্ট, দারুণ, সাধু সাধু। কি গাইলে কার্তিক রাজ, বড় আনন্দ হলো, বড় আনন্দ হলো। আহা, প্রশ্নটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট বাজলো, গান হলো, বাদ্যযন্ত্র হলো। প্রশ্নটা হচ্ছে বাদ্যযন্ত্রটির নাম কি বলে আমরা জানি? বাড়ি যেতে হবে এক্ষুনি, মনে হচ্ছে কিছু না নি। কমক, তাই মনে হচ্ছে। ও যে উত্তরটা দিল কার্তিক দা, সেটা কি ঠিক হলো নাকি ভুল হলো? উত্তরটা একদমই সঠিক, তার কারণ যে এটার আরো দুটো নাম আছে। প্রথম হচ্ছে আনন্দ লহরী, হ্যাঁ, আওয়াজটা এত বেশি তার জন্য নাম দেওয়া হয়েছে আনন্দ লহরী। তারপরেরটি হচ্ছে খমক, আর একটা আছে গোবা। সেই সঙ্গে তুমি কিন্তু তোমার প্রথম First prize. ইচ্ছে পূরণটা First ঘটিয়ে ইচ্ছে। ফেললে। First prize। এই কার্তিক দার উপস্থিতিতে এই গানের সাক্ষী রেখে আমরা এটা উদযাপন করি। এসো, সামনে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্ট
ছোটবেলার রূপ কথারা এমনি করে মা এটাতে এবার নাতনির ছবি দেখো, আর ছোট ফোনে দেখতে হবে না, ছোট আমাকে মাঝে ক্যামেরা। মাঝে ফোন করবে এটা থেকে। বাহ বাহ, যেথা বৈরাগী আকাশের তালে ভোলার মন মন মাথায় বাউল সুরে দেশ বিদেশের মানুষ গোজাবে বীরভূম ঘুরে, দেশ বিদেশের মানুষ গোজাবে বীরভূম ঘুরে। অবশেষে সকল জনে ডেকে আজি কয়াস আনন্দন, দেখে যাও এই মাটিতে কবি গুরুর সেই সুখে শান্তি নিকেতন। সেথায় আমলকি আম ছাতিম গাছে আর রোদের সোনা লোক নাচে, তারা রাঙা ধুলোয় বসায় মেলা, তারা রাঙা ধুলোয় বসায় মেলা। শেষে গ্রাম ছাড়া ওই পথ ধরে দেশ বিদেশের মানুষ গোজাবে বীরভূম ঘুরে, দেশ বিদেশের মানুষ গোজাবে বীরভূম ঘুরে। অসাধারণ, সাধু সাধু। থেকে আমরা খেলছি শ্রীলেখার সঙ্গে, শ্রীলেখার বাবার সঙ্গে। তোমার দ্বিতীয় ইচ্ছেটা একবার তাহলে আমাদের বল। দ্বিতীয় ইচ্ছা বাবাকে বাবাকে নিয়ে বাংলাদেশ যাওয়া, ফরিদপুর। ফরিদপুর। তাহলে আমরা দেখি আমাদের সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। बाईस 20,000 लोगों ने ताजमहल बिल्डिंग बनाया, 22 साल में ताजमहल बिल्डिंग कंप्लीट। मेरे दिल को तू जान से जुदा कर दे, यूं बस तू मुझको बना कर दे। व्हाइट मार्बल प्रोडक्शन राजस्थान जयपुर मकराना, मकराना 3 कलर चेंज। मॉर्निंग टाइम इस बिल्डिंग को देखेंगे सनलाइट सनसाइट, नाइट में देखेंगे तो व्हाइट मार्बल ऑन सेंसेशन। जेम्स स्टोन को बिल्कुल ट्यूबलाइट का तरह ग्लो करता है। इश्क सूफियाना मेरा इश्क सूफियाना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना। প্রশ্নটা হচ্ছে এই বিশেষ মার্বেল। বাবা আমি তো ভাবছিলাম এটা কোথায়, এটা বলবে। মার্বেল, হোয়াইট মার্বেল, আবার কি? ভিক্টোরিয়া মেমোরিয়াল বাড়ির পাশে, সেটা যা দিয়ে বানানো এটাও তাই দিয়ে বানানো। গ্রানাইট, গ্রানাইট, গ্রানাইট হবে। এই বিশেষ মার্বেল পাথরটির নাম কি? না হবে না মনে হচ্ছে আমার এসব। বাঙালের দম্ভ চূর্ণ করে তবে পাঠাও। আর চূর্ণ হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হোয়াইট স্যান্ডস্টোন। এই নামে কলকাতায় কিন্তু অনেক দোকান টোকান আছে, তুমি যাতায়াতের পথে হয়তো দেখেও থাকতে পারো। গ্রানাইট নয়, মার্বেল, বিশেষ মার্বেল পাথরটির নাম কি? এসব পাথর পাথর। व्हाइट मार्बल प्रोडक्शन राजस्थान जयपुर मकराना, मकराना 3 कलर चेंज। मॉर्निंग टाइम इस बिल्डिंग को देखेंगे सनलाइट सनसाइट, नाइट में देखेंगे तो व्हाइट मार्बल ऑन सेंसेशन। जेम्स स्टोन को बिल्कुल ट्यूबलाइट का तरह ग्लो करता है। इश्क सूफियाना मेरा इश्क। সকালবেলা টিউবলাইটের মতো চকচক করে কি সব বললো আর কি। আমরা ধরে নিলাম যে তুমি উত্তর দিতে পারলে না, আমরা আসল উত্তরটা জেনে নিই, দেখে নিই। व्हाइट मार्बल प्रोडक्शन आइटम जयपुर मकराना, मकराना 3 कलर चेंज। मॉर्निंग टाइम में बिल्डिंग को देखेंगे तो सनलाइट सनसाइट, नाइट में देखेंगे तो व्हाइट मार्बल लाइट ऑन सेशन। जेम्स एंड स्टोन विल बी ट्रू एक्यूरेट ग्लो। মকরানা মার্বেল, এইটা ছিল ঠিক উত্তর। অতএব তুমি যেটা বলেছো বা যেটা আন্দাজ করেছো সেটা ভুল হয়েছে। ইউএসএ তে হোয়াইট হাউস আছে, সেটা এই মার্বেলে তৈরি। ভিক্টোরিয়া মেমোরিয়াল এই মার্বেলে তৈরি। আর যেহেতু তাজমহল দেখতে যায় লোকে, ভালোবাসে দেখতে, সেখানে গিয়ে বারবার এই কথাটা শোনে। আমরা পরের প্রশ্নটায় চলে যাই। আপাতত এই প্রশ্নটা সামনে ঘটবে।
चुरा गोपियों का विरहा तू आके मिटा मुकुंदा मुकुंदा कृष्णा मुकुंदा मुकुंदा मुझे दान में दे वृंदा विरिंदा विरिंदा বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, ধন্যবাদ। আমরা একটা নৃত্য শৈলী দেখলাম মন দিয়ে। প্রশ্নটা তোমার কাছে যেটা যাবে সেটা হচ্ছে যে এই নাচটিকে কি নামে ডাকা হয়? মোহিনী আট্টম। এটা বুঝি সিলেবাসে ছিল? আমি কত্থক শিখতাম, ক্লাসিক্যাল ডান্স ফর্মস কিছু জানি। মোহিনী আট্টমের বিশেষত হচ্ছে হোয়াইট গোল্ড বর্ডার শাড়ি আর এই সাইডে খোপা। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক দিয়েছো। আট্টাম মানে হচ্ছে গ্রেসফুল, এমন একটা চেহারা ওরা তৈরি করে, দেখতে খুব সুন্দর লাগে। এটা সিলেবাসে ছিল, আগেরটা মকরানা মার্বেলটা চাপ হয়ে গেছে। জীবনে যা কিছু করছো সব কি সিলেবাসে ছিল? না, ছিল না। এটাও তোমার কাছে সিলেবাসে আছে, আমি শিওর। কেননা এই জন্য বাংলাদেশ বেড়াতে যেতে হবে, ফরিদপুর যেতে হবে, তারপরে তো সেই সব কাণ্ড করতে হবে। মানে যেখানে জমিদারি ছিল, হ্যাঁ একদম 250 নারকল গাছ, না না বাবার 40টা অনেকে পুকুর। এই যে ঘটিটা এরকম ভাবে বলে যে এইভাবে- বাংলাদেশ থেকে যারাই এসছে তারাই নিজেদেরকে ক্লেম করে জমিদার বা কিছু। তো আমাদের সত্যি এরকম মিত্তিরদের দালান, মিত্তিরদের পুকুর, মিত্তিরদের পোস্ট অফিস কি কি সব ছিল বাবার কিছু কাছে। মনে করবেন না, বলি কেন বলবেন না? আমাদের কুমার নদী বলে একটা নদী ছিল। কুমার নদী? কুমার নদী আড়িয়াল খা নদী থেকে বাইপাস। আড়িয়াল খাতে খুব বড় ইলিশ মাছ হতো, সবাই পদ্মা পদ্মা বলে, আড়িয়াল খা ইলিশ মাছ খায়নি তাই পদ্মা পদ্মা বলে, 1 নম্বর। 2 নম্বর, মিত্তিরদের ওই যে কুমার নদী, মিত্তিরদের একটা ঘাট ছিল, মিত্তিরদের ঘাট মানে আমাদের ঘাট। মিত্র থেকে মিত্তির। আর ওখান থেকে আমাদের বাড়িতে আসতে মিত্তিরদের শ্মশান, বিশাল জায়গা। আমাদের বাড়িতে পোস্ট অফিস ছিল, বাড়িতে মিত্তিরদের বাড়িতে পোস্ট অফিস। আমাদের বাড়িতে দুর্গাপুজো হতো, 3 বছর পর পর একটা পালা হতো। আজকে পর্যন্ত, একটু গর্বের সঙ্গে বলছি, ঘটিরা কিছু মনে করবেন না প্লিজ, হ্যাঁ, এখনো আমাদের বাড়িতে, আমাদের দোতলা বাড়িটা এবং আমাদের সামনে, আমরা জমিদার বংশে নো ডাউট, কিন্তু 16 আনের মধ্যে হয়তো 6 আনি আমরা, 10 আনি হচ্ছে ওই জমিদার, মানে আমাদের উল্টো দিকে বাড়িটা এখনো আছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের বাড়িতে এই বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, আমাদের বাড়িতে মিলিটারি ক্যাম্প বসিয়েছিল। তাহলে বুঝুন আমাদের বাড়িটা কত বড়। এখন এগুলো বলি না কেন জানেন? সত্যি কথা, আরে তোদের বাড়িতে তো দেশে কয়টা নারকেল গাছ ছিল জানি, পুকুর কয়টা ছিল রে? তো আমাদের করে নকল করে ঘটিরা বলে, ওরা বাংলার কথা ভালো বলতে পারে না, কিন্তু এমন ভাবে বলে আমাদের লজ্জা লাগে যে কেন আমরা, যার জন্য বলি না। আপনি যেভাবে বললেন, যে ভঙ্গিমায় বললেন, এটা জমিদাররা ছাড়া অন্য কেউ বলতে পারে। বাহ, হাততালি। আমরা সেকেন্ড লেভেলের ফাইনাল কোয়েশ্চেন যেটা, সেটা এবার দেখে নিই। ভালো করে দেখো, ভালো করে শোনো। গত সপ্তাহে অন্তর্জাল ছবির শুটিং চলাকালীন একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মধুমিতা কি ভূত দেখেছিলেন? अरे यार, ट्रेलर में इतना दम, पिक्चर तो जरूर हिट हो जावे। খুব গ্ল্যামারাস লাগছে কিন্তু দেখতে। ছেলে মানুষই করছিস, অডিশনে ফেল। ভালো করে থাকে, ব্যথায় অপমানে আমি শেষ হয়ে যাচ্ছি। অসহায় নারীর সেই সম্বলটুকু কেড়ে নিও না। প্রায় শ্রীলেখার মুখটা ছবিতে যা দেখছি ওই রকম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে, শ্রীলেখা অভিনীত 3টি ছবি দেখলাম, দৃশ্য দেখলাম, খণ্ড দৃশ্য। এই 3টি ছবি দেখলে এর মধ্যে একটা সাদৃশ্য বা যোগসূত্র বা মিল খুঁজে পাবো, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। ভূতের ভবিষ্যৎ, টলি লাইটস, উড়ো চিঠি।
কমলেশ্বর প্রত্যেকের ডেবিউ ফিল্ম। তুমি কি আমায় জিজ্ঞেস করছো না এটাই বলছো? আমার মনে হচ্ছে এটা ডেবিউ ফিল্ম। অর্জুনদার প্রথম ছবি, কমলেশ্বরের প্রথম ছবি, অনিকদার প্রথম ছবি, তিনটাতে আমি অভিনয় করেছি। যারাই প্রথম ছবি করে তোমায় নিতে চায় সেটা জানি না, বেশিরভাগ সময়, তাই তো দেখলাম ঘটলো। তাই তোমার উত্তরটা নেব? হ্যাঁ না, তিনজনেরই প্রথম ছবি। প্রথম ছবি। উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো? It's so damn sultry inside. পচা গরমের মধ্যে আর ইউ নো ইয়েস। আচ্ছা যদি একটা চান্স পেতাম না, একটা চান্স, একটা সুস্থ গল্প বলবো। সময়টা টালমাটা, ক্রাইম, প্যাশন, থ্রিল, প্রেম, নাচা গানা এইসব নিয়ে বেশ একটা জমজমাট পট বয়। অ্যাকশন। পিকচার তো জরুর হিট হয়ে যাবে। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। বাংলাদেশ, বাংলাদেশ, চলুন বাংলাদেশে যাই। আসুন আসুন আসুন। তোমরা ছেলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলা রূপকথারা এমনি করে বাঁচে, আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। থ্যাংক ইউ জি। সেই দোতলা বাড়ি এখনো আছে। শুনেছি যে মানে ও দোতলার উপরে আমাদের নিচের তলায় দুটো গ্রামের পরে এক সাহা পরিবার থাকেন এবং ওপরে খড়কুটো অনেক কিছু দিয়ে রয়েছে। আমার ইচ্ছে সে ছাদে গিয়ে একটা কাঁদবো, চিৎকার করে কাঁদবো, চিৎকার করে কাঁদবো, চিৎকার করে কাঁদবো বাবা বাবা বলে। এই কাঁথাটা ওখানে ছাদে গিয়ে না কাঁদতে পারলে আমার মনটা শান্ত হয় না। ছাদে দাঁড়িয়ে বলতাম, গাজী ভাই বাবা চা খাবে, দুধটা দিয়ে যাও। ও গাজী ভাই, একটা এমন মুহূর্ত যেখানে কাঁটা তার নেই, ভারত বাংলাদেশ ভাগ নেই, একটাই দেশ, সেখানে এরকম একটা মানুষ, এরকম একটা মেয়ে, আমরা সাক্ষী যে সমস্ত বেড়া ভেঙে গেল। জোরে একটা ডাক দিলেন, আর ডাক দিলেন যার নামে, তাকে বললেন গাজী ভাই। এরকম ভাইদের আমরা ডেকে থাকি এই মঞ্চ থেকে। আমরা অনবরত এরকম ডাক পাঠাতে চাই, এমন ডাক যা শুনে সারা পৃথিবী মোহিত হয়ে বলবে যে বাঙালি একটা সেলাম জানাবার মতো জাত বটে। আমরা সেরকম মানুষ, আমরা বড় মনের মানুষ, আমরা সকলে সত্যি সত্যি ভেতরে জমিদার। আমরা বাঙালি, আপনারাও বাঙালি, আমরা সকলে পাশে পাশে ঘেসে ঘেসে থাকি আর চিৎকার করে বলি, গাজী ভাই বাবা চা খাবে। আমরা চা খাই, আসুন আপনারাও চা খান। ছলাচ্ছল ছলাচ্ছল ছলাচ্ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। মৃত্যুদের ঘাটের কাছে নদীর জল এখন অনেক গল্প বলছে। আর মৃত্যুদের মেয়ে শ্রীলেখা, সে আমাদের সঙ্গে খেলতে খেলতে পৌঁছে গেছে 3rd লেভেলে, যেখানে গিয়ে সে তৃতীয় একটি স্বপ্ন পূরণ করতে চায়। বাবার জন্য, মায়ের জন্য একটি ইচ্ছে পূরণ ঘটাতে চায়। সেই ইচ্ছেটা একবার জেনে নিই, তারপরে আমরা খেলাটায় ঢুকে। আমি আগে একটা বলেছিলাম, আর একটা জিনিস আমি বলি। বাবা নাটক করতেন, তো ওই জেনেটিক্যালি বাবার কাছ থেকে আমার ওই অভিনয়ের সেটা হয়েছে, বাবার নাটক দেখতে যাওয়া আর সব কিছু। তো বাবার একটা খুব শখ অভিনয় করার। জীবনটা মানে অনেক প্রেশারে বাবা একটা সময় এই অভিনয় থেকে সরে এসে সংসারের চাপে তাকে সংসারের হালটা ধরতে হয়েছিল, যার জন্য এই শখগুলো অপূর্ণ থেকে গেছে। তো এটার মাধ্যমে যদি বাবা অভিনয়ের সুযোগ পান, আমার খুব ভালো লাগে। না, তুমি কি ইচ্ছেটা পাল্টালে? আমি আগে একটা বলেছিলাম যে ওই মেডিকেল ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম, হেলথ ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম। তো সেটাই থাক, আর এটা তো বাইরের ইচ্ছে, এটা আমরা ঘটাতেই পারবো। ঠিক আছে, মানে তুমি এমন একটা অবস্থান তৈরি করতে চাইছো যাতে উনি অভিনয় করতে একটা পারেন। ক্রিয়েটিভ কিছু। বাবা লেখেনও ভালো, যদি অভিনয় হয়, লেখার কোনো কিছু হয়, সামওয়্যার বাবাকে আমি একটা মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তুমি যখন বাবাকে নিয়ে এসেছো,
দেখি এই ইচ্ছেটা পূরণ করা যায় কিনা, কেননা এটার সঙ্গে আমরাও সংযুক্ত কোনো না কোনোভাবে। তো দেখা যাক এরকম একটা কিছু করা যায় কিনা। হয়তো এরম হতে পারে যে কোনো একটা ছবিতে উনি অভিনয় করছেন, বাহ বাহ, হয়তো এরকম করা যেতে পারে কোনো একটা নাটকে উনি অভিনয় করছেন, খুব ভালো হবে, হয়তো এরকম হতে পারে একটা টেলিভিশন সিরিয়ালে উনি অভিনয় করছেন। খুব ভালো। হ্যালো, হ্যাঁ হ্যালো সুদেশনাদি, আমি দেবশঙ্কর বলছি হ্যাপি প্যারেন্টস ডে থেকে। ও আমারও খুব ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে। হ্যাপি ডে আমি দেখছি প্রায়, এবং ভীষণ ভালো লাগছে। এখন আমার উল্টো দিকে বসে আছেন শ্রীলেখা মিত্র আর ওর বাবা দুলাল বাবু। হ্যাঁ হ্যালো, হাই সুদেশনাদি। তোর বাবাকেও হাই। হ্যাঁ নমস্কার। হাইটা তো পারি না, আপনাকে নমস্কার জানাই। আমিও নমস্কার জানাচ্ছি। আমরা সবাই নমস্কার জানাচ্ছি, দর্শকদের জানাচ্ছি যে আমরা কিন্তু সুদেশনাদির সঙ্গে কথা বলছি। শ্রীলেখা একটা ইচ্ছে করেছে, ওর বাবা সত্যি জাত অভিনেতা, একসময় অভিনয় করতেন, সেই অভিনেতাকে কোনো একটা চরিত্রে কোনো এক জায়গায় যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে ওর একটা ইচ্ছে পূরণ হয়। এই ইচ্ছেটা আমাদেরও ইচ্ছে পূরণ হবে, কেননা আমরা একটা ছবি করছি, এমনই একটা সময় বলেছো ছবিটা আমরা স্ক্রিপ্ট লিখছি, তার নাম সেকেন্ড ইনিংস। সেটা হচ্ছে অ্যাবাউট পিপল যাদের হয়তো আমরা আজকের দিনে বলবো দেয়ার পাস্ট দেয়ার প্রাইম, তাদের একটা জীবনে আমরা তো একটা কথা বলে রাখি, 60-এ রিটায়ারমেন্ট হয় না, জীবনের রিটায়ারমেন্ট নেই। সেই রকম একটা ছবিতে ওনাকে আমি নিশ্চয়ই নেব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে তোর প্রতিভাটা তো কারোর কাছ থেকে এসছে, মাস্ট বি ফ্রম ইওর ড্যাড। ইয়েস ইয়েস ট্রু। এই তোর মাকে বলিস রাগ না করতে। অনেক ধন্যবাদ সুদেশনাদি, অনেক ধন্যবাদ। ওকে ওকে। কিন্তু আমাদের একটা ইচ্ছের কথা হয়েছিল যে মেডিকেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স মায়ের জন্য। সেটার জন্য এই তৃতীয় পর্বে আমরা 3টে প্রশ্ন করব, সেই 3টে প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে, একটাও ভুল করলে চলবে না। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে আমরা দেখে নিই। লক্ষ্মী পুজো, প্রশ্নটা হচ্ছে এই পুরো যে আয়োজনটা দেখলাম, দৃশ্যটা দেখলাম, এর মধ্যে একটা গন্ডগোল ছিল লুকোনো, সেই গন্ডগোলটাকে আবিষ্কার করে বলতে হবে। লক্ষ্মী পুজো তো পূর্ণিমাতে হয়, পূর্ণিমার চাঁদ তো ছিল না। কোজাগরি, লক্ষ্মী, পূর্ণিমা, কিন্তু আমরা যে চাঁদ দেখেছি, এক ফালি চাঁদ দেখেছি, সেটা এক ফালি দেখেছি। অতএব হয় সেদিন পূর্ণিমা ছিল, অথবা ভুল দিনে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো তুমি বলছো সেইটা। শ্রীলেখা জানাচ্ছে যে চাঁদে গন্ডগোল, পূর্ণিমার চাঁদ আমরা দেখিনি, আমরা চাঁদ যেটা দেখেছি সেটা অনেক আগের কোনো একটা দিন, অতএব এটা ভুল দিনে এই পুজো হচ্ছিল, এরকমই ধরে নিতে পারি। গন্ডগোলটা চাঁদে, এটা জানানো হচ্ছে মহাশয়কে, যিনি উত্তর যোগাবেন। সেই মহাশয়কে বলছি যে যে উত্তরটা উনি দিলেন সেটা কি ঠিক দিলেন নাকি ভুল দিলেন, আমরা দেখে নিই।
তুমি শ্রীলেখা একেবারে ঠিক উত্তরই দিয়েছো আবার। দেখতে থাকুন হ্যাপি প্যারেন্টস ডে প্রত্যেক বৃহস্পতি থেকে শনি ঠিক রাত্রি 10টায়। আমার লাইফে একটা ফেজ এসেছিল যখন কাজ থেকে আমার ফোকাসটা একদম শিফট করে গেছিল। আমার পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ ওয়াজ জিরো। দ্যাট ওয়াজ মাই ডিসিশন যে আমি এখন আমার পার্সোনাল লাইফটাতেই ফোকাস করব। যেটার জন্য ডিসিশনটা নিয়েছিলাম এবং সেই জিনিসটা যখন থাকলো না তখন ভীষণ আমি বুঝতে পারলাম যে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। কি ভোলা যায় ভালোবাসা একটা ভীষণ ভালো ইমোশন। আমার একটা খারাপ এক্সপিরিয়েন্সের জন্য ভালোবাসাকে ইগনোর করব না। क्या बात। আমরা থার্ড লেভেলে আছি। থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন তার উত্তর সুন্দর করে দিয়েছো। এখনো অবধি বাবার সাহায্য নাওনি, যদি লাগে এরপরে নিতে পারো। আমরা দেখে নিই থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে। কাহানি। সেটা তুমি কি গেস্ট হাউসটা থেকে বললে? সবই তো, পুলিশ স্টেশন। এটা তো অবভিয়াসলি এটা তো ভীষণ মোনালিসা গেস্ট হাউস তো। প্রথম যখন মেট্রোর ছবি দেখানো হচ্ছিল তখন তুমি ভাবনি যে এই প্রশ্নটা আসবে? তখন এটা বিশেষ করে আসাতে তোমার সুবিধা হলো। অনেক ছবি কিন্তু কলকাতায় না 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 শুটিং কাহানি হয় এবং এই গেস্ট হাউসটা যেখানে সেখানেও কিন্তু অনেক ছবি হয়েছে। সুজয়ের ছবি কাহানি। এই উত্তরটা কি নেব? একদম নাও। কেননা ভুল হলে আটকে যাব। ঠিক আছে বেশ। এটা নাকি কাহানি ছবিতে এই জায়গাগুলো দেখা গেছে। এই উত্তরটা দিচ্ছে শ্রীলেখা। আমরা দেখে নিই উত্তরটা ভুল হলো নাকি ঠিকই হলো, দেখা যাক। একেবারে ঠিক উত্তর দিয়েছে শ্রীলেখা। এইবার বোঝা যাচ্ছে মিত্রদের জমিদার বাড়ির মেয়ে। আর যত জটিলতার দিকে যাচ্ছি সেটা পারবো না, যত জটিলতার দিকে যাচ্ছি তত মানে দুম করে উত্তর দিচ্ছে। জমিদার বাড়ির লোক আমরা, যেটা বললাম আগে, কিন্তু কলকাতা যেদিন এসছি সেদিন কলকাতার ভিখিরিদের মধ্যে সবচেয়ে ভিখিরি যারা, তাদের মধ্যে আমি ছিলাম। কলকাতা যখন এসছি বাবাকে ইজি চেয়ারে শুইয়ে নিয়ে, আমার সেদিনের ফিলিংস ছিল যে আমি কোথায় এসে পৌঁছলাম। 1 বছরের মধ্যে বাবা মারা গেলেন। বাবা ফরিদপুরে মাদারীপুর সাব ডিভিশন, এখন সেটা মাদারীপুর ডিস্ট্রিক্ট হয়েছে। জমিদারি তো ছিলই, প্লাস বাবা একজন মস্ত বড় উকিল ছিলেন। কফি হাউসে বসে থাকতাম 1 কাপ চা নিয়ে। বন্ধু বান্ধব যখন আসতো তখন তারা যদি কিছু খাওয়াতো খেতাম। বাড়ি ফিরতাম গভীর রাতে, কারণ বাড়ি ফিরে যে সাংসারিক অনটন সেটা সহ্য করতে পারতাম না। আর একটা চাকরির জন্যে এখানে ওখানে 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 চেষ্টা করতাম। আমার এক বন্ধু শ্বশুর ছিলেন, উনি আমাকে চাকরি দিয়েছিলেন। সেই বন্ধু আমাকে চাকরি দিয়েছিল ওর শ্বশুরমশাইকে ধরে। আমার ভগ্নিপতি ইন্ডিয়ান অক্সিজেনে কাজ করতেন। হঠাৎ একদিন টেলিগ্রাম এলো যে তুমি চলে এসো, মা অসুস্থ। আমি দৌড়ে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে শুনলাম যে একটা ইন্টারভিউ আছে ইন্ডিয়ান অক্সিজেনে। আমার কালকেই একটা ইন্টারভিউ। ক্যাশ রেজিস্টার্ড মেশিন বলে একটা মেশিন ছিল, যেটা শিখতে 6 মাস টাইম লাগতো এবং ভালো টাকা দিয়ে শিখতে হতো। 13 জন লোক ইন্টারভিউ দেবেন, একটা পোস্ট। এবং জামাইবাবুর উপরের যিনি বস তার একজন ক্যান্ডিডেট ছিল। জামাইবাবু বললেন, দুলাল এই সুযোগ তোমাকে পারতেই হবে। বসলাম ইন্টারভিউতে, একটা যোগ দিতে দিলেন মেশিনে। কত কম সময়ে নির্ভুল উত্তর দেওয়া যায়। ওই যে আছে না খরগোশ আর ইয়ের গল্প, একজন প্রাণের দায়ে যাচ্ছে, আমি প্রাণের দায়ে
এই ইন্টারভিউতে ফার্স্ট হয়েছিলাম এবং চাকরি পেয়েছিলাম। হাততালি হোক আমার জন্য একটা। আপনি যেখানে কাঁদতে কাঁদতে নিজেকে বলতে পারেন হাততালি দেওয়ার জন্য, এমন মানুষ আমি দেখিনি এর আগে। আমি বলছি, আমি স্বীকার করছি, এমন মানুষ আমি দেখি। কি আনন্দ যে আমার হচ্ছে আমার মেয়ের জন্য। আমার মেয়েই তো আমাকে সুযোগ করে দিয়েছে এখানে আসার, এ তো অস্বীকার করার নেই। সেই জন্য কি আনন্দ হচ্ছে আমার মেয়ের জন্য। আমরা থার্ড লেভেলে আছি, তো আমরা দেখে নিই যে আমাদের থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে। দেখা যাক। কি রান্না হচ্ছে সেটা বোঝা গেল, কিন্তু এই রান্নায় কোন গুরুত্বপূর্ণ মশলাটি দেওয়া দেখানো হলো না সেটা কি বোঝা গেল? ডিমটা দেয়নি বোধহয়, আলু দিয়েছিল, ডিম দেয়নি নাকি? মশলা বলছে না, লেখা আছে মশলাটি। জায়ফল জয়িত্রী, জায়ফল জয়িত্রী না, ওদের জিজ্ঞেস করা যাবে। কেওড়ার জল, কোনটা নেব? বিরিয়ানির মশলা কি শাহী দেখতেও পাওয়া যায়। ঠিক লাইনে আছে সেটা একটু বলো। সেটা তো আমি বলতে পারি না, এটা থার্ড লেভেল। তো তুমি কোনো হেল্প করতে পারো না আমার? আমি তো বিরিয়ানি খাই, কিন্তু কি কি মশলা দিয়ে করে জানি না। তুই তো কি কি মশলা? আমিও খাই, আমি অত মশলা ফসলা জানি না। আর বিরিয়ানি আমার খুব পছন্দের খাবার। এরপরে আমি বিরিয়ানি দেখলে আমার মনে হয় আমি আর প্রশ্নের উত্তরটা পারিনি। জয়িত্রী জায়ফলের মতোই আর একটা কিছু একটা মশলা, ওইটাই। এইটুকু বলতে পারি তুমি কাছাকাছি আছে এতক্ষণে। ওই যে সাদা সাদা দেখতে, এটা আসছে মুখে আসছে না, ভগবান। ওখান থেকে ওরা ছুঁড়ে তো দিতে পারবে না। আমি নামটা মনে করতে পারছি না, আমাদের আমি দুর্ভাগ্য। বুঝতে পারছি আমি আমার হেলথ ইন্স্যুরেন্স হলো না। এতটা কাছে এসে ফিরে এসে তরি ডুববে ভাবিনি। কিশমিশ না, কিশমিশ আমার বিরিয়ানিতে কোথায় এলো? পোলাও বিরিয়ানি। জাফর বলে কিছু আছে? জাফর? জাফর আমার কি? হলো না, এখানেই স্টপ। ঠিক আছে, দেখে নি ঠিক উত্তরটা কি। ফার্স্ট অফ অল আমরা যে শুরু করি, আলুটাকে বয়েল করা হয়, মাংসটাকেও পুরো রেডি করা হয় মশলার সঙ্গে, ওটাও হাফ ডান বয়েল করা হয়। তারপর রাইসটাকেও হাফ ডান বয়েল করা হয়। ফাইনালি যখন এটা হান্ডিতে যায়, ওখানে প্রথম আমরা একটা আলুর লেয়ার দিই, তারপরে মাংসের লেয়ার দিই, দেন দ্য রাইস, হাফ বয়েল রাইসটা ওতে ডালা হয়। তারপর যে আমাদের আরসালানের যে প্রাইভেট মশলা যেটাকে বলতে পারেন, সেটাকে আমরা স্প্রিঙ্কেল করার পর ওতে একটু রোগান দেওয়া হয়, যেটা আপনার রিফাইন্ড অয়েল। তারপর ওই রাইসের উপরে একটু জাফরান স্প্রিঙ্কেল হয়, অ্যান্ড আফটার দ্যাট ফাইনালি
রেস্ট অফ দ্য রাইস ওতে দিয়ে ওটাকে আটা দিয়ে দম করে দেওয়া। এই জাফর জাফর বলছিলাম জাফরন। আপনি বলতে চাইছিলেন আপনার মেয়ে সেটা পাত্তা দেয়। হ্যাঁ তা ঠিক। যা কিছু ভেবেছো সেটা আসলে ভুল উত্তর হয়েছে। ঠিক উত্তরটা জাফরান বা কেশর, কেশরও বলা হয়। আমরা এমন একটা মহার্ঘ খাবারের কাছে এসে দাঁড়িয়ে গেলাম যেটা আমি বিইং আ ফুডি আমি খাবারে আটকে গেলাম। কিন্তু তুমি এই প্রতিজ্ঞা কখনো করো না যে বিরিয়ানির উপর রাগ করলে। না না, ওর রাগটা বেশিক্ষণ থাকে না, বেরোলেই বেরিয়ে, ঠিক। বরং আজকেই বেরিয়ে এখান থেকে তুমি বাবাকে নিয়ে একটু বিরিয়ানি নিয়ে বাড়ি ফেরো এবং তখন ওর সঙ্গে ভাব ভালোবাসা করো জাফরানের সঙ্গে যে তুই ঠিক সময় আমাকে সাথ দিলি না। তোর চেহারাটা দেখালি কিন্তু তোর নামটা মনে করালি না। এই বলে ওর সঙ্গে খুনসুটি করো, বাবাকে ভালোবেসো, মাকে ভালোবেসো, তোমার সন্তানকে ভালোবেসো, তোমার পাড়া প্রতিবেশীকে ভালোবেসো, সবাইকে নিয়ে সুন্দর থাকো। তোমার বাবা যেভাবে কাঁটাতার বেড়া ভেঙে দিতে পারেন, আমরা সেই শিক্ষাটা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে নিলাম যে পৃথিবী শুদ্ধ যা যা কিছু আমাদের মাঝখানে ব্যারিয়ার আছে, বাধা আছে, কাঁটাতার আছে, সেইগুলোকে ভেঙে দিতে পারাটাই হচ্ছে বাবা মা সন্তান আসলে মনুষ্যত্বের লক্ষণ। তেমন একজন বাবাকে আমরা সেলাম জানালাম, তার মেয়েকে আমরা কুর্নিশ করলাম এবং আমরা ফিরে গেলাম আমাদের একেবারে ফিনালেতে শেষ জায়গায়। আমরা তোমার মা আসতে পারেননি কিন্তু মার জন্য একটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা শাড়ির ব্যবস্থা করেছি। মাকে এটা অবশ্যই দিও। হ্যাঁ হ্যাঁ, দারুণ শাড়িটা। আর এখানে মেরু ক্যাবের তরফ থেকে তোমরা যদি কোনো স্বপ্নের সফরে যেতে চাও বাবাকে মাকে সঙ্গী করে, তাহলে অবশ্যই ওরা তোমাকে সাহায্য করবে। এখানে কিছু গিফট ভাউচার আছে, এটা তোমাদের কাজে লাগবে। আপনার কেমন লাগলো? আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে প্রথম প্রাপ্তি আমার। তারপর তো জি বাংলার এই মঞ্চ, জি বাংলা, জি বাংলা, জি বাংলা, জি বাংলা, জি বাংলা, ঠিক আছে। জি বাংলাকে আমার অশেষ ধন্যবাদ। এই শোটা এমন একটা জিনিস করছে উইচ ইজ আমাদের মতন যে আমাদের জেনারেশনের যারা ছেলেমেয়েরা, আমরা মা বাবাকে ফর গ্রান্টেড নিয়ে নিই। এভরি ডে দ্য থিংস দে ডু ফর আস উইভ টেকেন ইট ফর গ্রান্টেড। আর এই শোটা আমাদের দেখায় যে মা বাবারা কোন জায়গায় আছে আর আসলে আমাদের কিভাবে রাখা উচিত। অনেক সময় কিছু জিততে হলে কিছু হারতে হয়। আজকে আমি অনেক কিছু জিতলাম, যেটুকু জিতলাম আমার কাছে বিরাট বড় প্রাপ্তি। আজকে সুদেশনাদির কাছে এই প্রতিশ্রুতি পেলাম বাবা অভিনয় করতে পারেন তাদের সাথে, বাংলাদেশে যাওয়ার স্বপ্ন পূরণ যদি করতে পারি, এর থেকে বড় আমার জেতা আর কিছু হতে পারে না আজকের এই মঞ্চে দাঁড়িয়ে। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। এই মঞ্চটা এমন একটা জায়গা যেখানে উত্তাপ আছে, আনন্দ আছে, অশ্রু আছে, বেদনা আছে, কিন্তু শেষমেশ ভালোবাসাই শেষ কথা বলে। বাপ মার ভালোবাসা, সন্তানের ভালোবাসা। এই ভালোবাসার খেলা আমরা খেলবো প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি রাত্রি 10টার সময়। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে